মধ্যপ্রাচ্যে এমন এক যুদ্ধ শুরু হয়েছে যা অনেক বিশ্লেষকের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংঘাত হতে পারে। আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে শুরু করেছে এক বিশাল সামরিক অভিযান। আমেরিকা এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানে শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। কোথা থেকে আসলে এই যুদ্ধের সূত্রপাত, চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন দেরি না করে শুরু করা যাক। 2026 সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের মিসাইল ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার এবং ইরানের রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস করে দেয়া। আর এই অপারেশনের নাম অপারেশন এপিক ফিউরি এবং এটি একদিনের হামলা নয়। ট্রাম্প বলেছেন এই হামলা কয়েকদিন ধরে চলবে। ট্রাম্প সরাসরি বলেছেন, আমরা ইরানের মিসাইল ধ্বংস করব এবং তাদের মিসাইল শিল্প পুরোপুরি মাটিতে মিশিয়ে দেব। আর এই পরিকল্পনা অনুযায়ী তেহরান, ইস্পাহান, কোম, কেরমানশাহ সহ ইরানের বিভিন্ন শহরে বোমা ফেলা হয়েছে। পুরো পরিস্থিতির সবচেয়ে হৃদয় বিদারক অংশ হলো ইরানের স্কুলেও হামলা করেছে ইসরায়েল। মিনাব শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা ফেলা হয়েছে। কমপক্ষে 100 শিশু মারা যায় এই ঘটনায়। এটা ঘটেছিল দিনের বেলা, যখন স্কুলে সবাই উপস্থিত ছিল। এই হামলার পর ইসরায়েল অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করেছে, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। কি অদ্ভুত, যেখানে প্রথম হামলাটি ইসরায়েল করলো ইরানের ওপর, আর তারাই বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এরপর দফায় দফায় হামলা শুরু হলো দু দেশের মাঝে। হামলার প্রথম দফাতেই তেহরানের একটি সুরক্ষিত কমপ্লেক্সে আঘাত হানে বোমা। সেখানেই ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেন এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হামলার সময় খামেনি তার অফিসে ছিলেন। তার সাথে তার মেয়ের হাজব্যান্ড এবং নাতনিও নিহত হয়েছেন। এছাড়াও ইরানের সেনাবাহিনীর অনেক শীর্ষ কমান্ডাররাও নিহত হয়েছেন একটি ডিফেন্স কাউন্সিল মিটিং চলাকালে। এই হামলার পর ট্রাম্প বলেছেন, যারা ইরানের সব সিদ্ধান্ত নেয় তাদের বেশিরভাগই এখন আর নেই। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের জাতীয় শোক এবং 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুতে তেহরানের রাস্তায় প্রতিক্রিয়া ছিল দুভাগে বিভক্ত। একদিকে কিছু মানুষ উদযাপন করছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে কেউ কেউ কাঁদছে। এই হামলার পর ইরান ঘোষণা করে তারা প্রতিশোধ নেবে। এরপর শুরু হয় পাল্টা হামলা। ইরান একযোগে হামলা চালায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে। উপসাগরীয় অঞ্চলে ছোড়া হয় ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল এবং শত শত ড্রোন। সরকারি তথ্য অনুযায়ী 137টি মিসাইল ছোড়া হয়েছিল ইউএইর দিকে, যার মধ্যে 132টি ধ্বংস করা হয়েছে। এছাড়াও 209টি ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল, যার মধ্যে 195টি আটকানো হয়েছে। ইউএই জানিয়েছে ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের কারণে আগুন এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়াও দুবাইয়ে বিস্ফোরণ হয়েছে, আর আবুধাবিতে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন মানুষ মারা গিয়েছে। দোহায় আমেরিকার আল উদেইদ এয়ারবেজে আগুন লেগেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের ঘাঁটিতে সরাসরি আঘাত লেগেছে। ইরানের আর্ম ফোর্সেস IRGC জানিয়েছে তারা 27টি আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা করেছে। আর এই অপারেশনের নাম ছিল অপারেশন টু প্রমিস 4। কিন্তু ইরান শুধু সামরিক ঘাঁটিতে নয়, বেসামরিক এলাকাতেও হামলা করেছে। আর এর সরাসরি প্রমাণ পাওয়া গেছে দুবাই, কুয়েত এবং বাহরাইনের 5 স্টার হোটেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত মিসাইল হামলার ভয়াবহ চিত্র দেখা যায়। এই উপসাগরীয় দেশগুলোতে লক্ষ লক্ষ বাংলাদেশি এবং অন্যান্য অনেক কান্ট্রির মানুষ থাকেন। যেখানে মিসাইল পড়েছে সেখানে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুরা থাকতে পারে। এছাড়াও আছে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক। এই হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। সব ফ্লাইট বাতিলও করা হয়েছে। একবার ভাবুন তো তাদের পরিবারের কথা। এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কি হতে পারে। আর এই সব কিছুর মাঝে আরেকটি অবাক করা বিষয় হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 1 সপ্তাহ আগে ইসরায়েল থেকে ফিরেছেন। 25 থেকে 26 ফেব্রুয়ারি মোদী ইসরায়েলে ছিলেন। ইসরায়েলের সংসদ নেসেটে বক্তৃতাও দিয়েছিলেন। আর এই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা
কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন এই হামলার পরিকল্পনা এক সপ্তাহ আগেই করা হয়েছিল। আর এ কারণেই কংগ্রেস নেতারা প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদীর বন্ধু নেতানিয়াহু ভারতের পুরনো বন্ধু ইরানের ওপর হামলা করলেন। আর ঠিক এই প্রশ্নের জবাবে ওয়াইসি বলেছেন, ভারত সবসময় এই সংঘাতে নিরপেক্ষ অবস্থানে থেকেছে। কিন্তু এই হামলার ঠিক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর করা খুব ভুল একটা বার্তা দিয়েছে পুরো বিশ্বকে। কেন এই যুদ্ধ পুরো বিশ্বকে আতঙ্কিত করছে? এই সংঘাত শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর বিশেষ উদ্বেগের কারণ হলো উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার বিদেশি শ্রমিক, বড় বড় তেল স্থাপনা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম বাড়বে, শিপিং খরচ বাড়বে, যার কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই পরিস্থিতির শুরুটা কিভাবে হলো? বর্তমান পরিস্থিতি শুরু হয়েছিল ডিসেম্বর 2025 সালে, যখন ইরানের অর্থনীতি ভেঙে পড়ে, মুদ্রার মূল্য 40% কমে যায় এবং খাবারের দাম 72% বেড়ে যায়। আর ইরানের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। জনগণ রাস্তায় নেমে আসে এবং ইরান সরকার এই প্রতিবাদ ঠেকাতে নিজের জনগণের উপর গুলি চালায়। আনুমানিক 30,000-এর বেশি প্রতিবাদকারী নিহত হয় এই প্রোটেস্টে। ট্রাম্প তখন ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, হেল্প ইজ অন দ্য ওয়ে। এটি মধ্যপ্রাচ্যে 2003 সালে ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। কিন্তু ফেব্রুয়ারির শুরুতে মনে হচ্ছিল পরিস্থিতি শান্ত হবে এবং হামলার মাত্র একদিন আগে ওমানের অর্থমন্ত্রী বলেছিলেন আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হাতের নাগালে। কিন্তু পরের দিনই বোমা পড়া শুরু হয়। ওয়াশিংটন পোস্টের মতে এই হামলার পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল। অভিযোগ আসে সৌদি প্রিন্স এবং ইসরায়েল ট্রাম্পের সাথে বারবার লবিং করেছিল এই হামলা করার জন্য। আর এখানে ট্রাম্পের টুইট দেখুন, তিনি ইরানিদের উদ্দেশ্যে লিখেছেন, when we are finished, take over your government, it will be yours to take. এই সব কিছু কি আসলেই শুধু একজন স্বৈর শাসকের পতনের জন্য? আজকের এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় 2003 সালের ঘটনা, যখন আমেরিকা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর এর খরচ দিয়েছিল আমেরিকার করদাতারা, আর ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ মানুষ। ট্রাম্পের ভাষ্যমতে ইরানকে নিরস্ত্র করে বিশ্বকে বড় বিপদ থেকে রক্ষা করতে মার্কিন বাহিনী সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়ে আছে। আর এখন তারা অজুহাত দিচ্ছে ইরানের স্বৈর শাসককে সরানোর, ইরানের জনগণের জন্য শান্তি ও গণতন্ত্র আনার। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ মানে ইরানের সাধারণ জনগণ এতে কি লাভবান হবে? অনেকেই মনে করছেন এতে লাভ হতে পারে। অবশেষে একজন স্বৈর শাসক মারা গিয়েছে, কিন্তু আসলেই কি বিষয়টি তাই? আর এভাবে বিদেশি শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো খারাপ করতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ গাদ্দাফি এবং সাদ্দাম হোসেন। দুজনই ছিল স্বৈর শাসক, কিন্তু যখন আমেরিকা হামলা করে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়, দেশগুলো আরো অস্থির হয়ে যায়। তখন সাধারণ মানুষের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং নতুন সন্ত্রাসী সংগঠন জন্ম নেয়। সবচেয়ে বড় ভয় হলো ইরানও কি একইভাবে অস্থিতিশীল হয়ে যেতে পারে? ইতিহাস আমাদের পূর্বেও দেখিয়েছে, যখন কোনো স্বৈর শাসককে বিদেশি শক্তি সরিয়ে দেয় তখন অনেক সময় দেশটি আরো অস্থিতিশীল হয়ে যায়। ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, দুজনের ক্ষেত্রেই এটাই ঘটেছিল। এখন প্রশ্ন, ইরানের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে, নাকি এটি মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা? বন্ধুরা, এই যুদ্ধ এখনো শেষ হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন এই অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে। একটি ভুল সিদ্ধান্ত এই সংঘাতকে রূপ দিতে পারে পূর্ণাঙ্গ বিশ্ব সংকটে। কারণ যখন মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে ওঠে, তার ধোঁয়া পৌঁছে যায় পুরো পৃথিবীতে। প্রশ্ন শুধু একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আর এই যুদ্ধের আসল কারণ কি? আসলে কি একজন স্বৈর শাসককে সরানোই এই যুদ্ধের মূল লক্ষ্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো বড় রাজনৈতিক মোটিভ? জানবো পরিস্থিতি বুঝে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সাথে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।